ইরানের উপরে আক্রমণ করেছে, এর কিন্তু একটা জুৎসই যুক্তি কি, সেটা হলো এই ইরানের একেবারে তাদের রাষ্ট্রীয় পলিসি হলো ইসরায়েলকে তারা একেবারে ধূলিসাৎ করে দিবে, বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবে। এটা কিন্তু তাদের রাষ্ট্রীয় পলিসি। এবং নট অনলি দ্যাট, তাদের যারা সরকারে থাকে, প্রেসিডেন্ট অথবা এই যে খামেনি, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তারা কিন্তু সর্বদা এটা ডিক্লারেশনও দেয়। তো এখন ইসরায়েলকে যারা নাকি ধ্বংস করে দিবে, সেই ইসরায়েল তাহলে কী করবে? তারা কি ধ্বংস হওয়া এটা কি মেনে নিবে নাকি আত্মরক্ষা করবে? অবশ্যই আত্মরক্ষা করবে, তাই না? তাহলে ইসরায়েলকে যারা হুমকি দেয় একেবারে দুনিয়া থেকে মুছে ফেলার, তাহলে অবশ্যই আত্মরক্ষার জন্য তারা সময় সুযোগ পাইলেই হুমকিদাতা অর্থাৎ ইরানকে আক্রমণ করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইরানের বিরুদ্ধে অভিযোগ এই ইসরায়েল প্রতিনিয়ত করে যে এই ইরান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তারা পারমাণবিক বোমা তৈরি করবে, অ্যাটমিক বম্ব। অনেকে আণবিক বোমা বলে, জি না, আণবিক বোমা না, ওটা আণবিক বোমা মলিকুলার বম না, অনুর ইংরেজি হলো মলিকুল। হ্যাঁ, আসলে হচ্ছে কি, মানে প্রকৃত জিনিসগুলো তো জানে না। অনেকে আণবিক বোমা বলে, ওইটা আণবিক বোমা বলে না, বলে অ্যাটমিক বম্ব। আর অ্যাটমের অর্থ হলো কি পরমাণু, পারমাণবিক বোমা, নট আণবিক। তো ইরানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইসরায়েল যেটা করে আসছে যে ইরান তারা পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা চালিয়ে আসছে এবং তারা অনেক কাছাকাছি চলে গেছে। অতএব এখনই যদি ইরানকে ঠেকানো না যায় তাহলে পরবর্তীতে তারা যে কোনো মোমেন্টেই বোমা বানিয়ে ফেলতে পারে এবং এই বোমা তারা ব্যবহার করবে ইসরায়েলের বিরুদ্ধে এবং ওই যে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিবে, সেই কাজটাই তারা করবে। তাহলে এখানে কিন্তু 2টা ব্যাপারই একসঙ্গে জড়িত। অর্থাৎ ইরানের রাষ্ট্রীয় পলিসি হলো ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা, এবং সেটা করতে গেলে তাদের দরকার হচ্ছে অ্যাটমিক বম, তাই তো? তাহলে ইসরায়েল কি কখনো চাইবে যে ইরান অ্যাটমিক বোমার অধিকারী হোক? না, তা তো তারা চাইতে পারে না। এই জন্যে অনেক দিন ধরেই কিন্তু এই ইসরায়েল নানা রকম অজুহাত ফাঁক ফোকর খুঁজছিল যে ইরানকে কিভাবে এই অ্যাটমিক বোমার অধিকারী হওয়া থেকে নিবৃত্ত করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কেন এই ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করতে চায় না এবং একই সঙ্গে ইরানকে ইসরায়েলকে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তার কারণ হচ্ছে ইসরায়েলের লোকজন হলো সিংহভাগ, মোর দেন 80% হলো ইহুদি, এবং এই ইহুদিরা কিন্তু হলো ওই ইসলামের শত্রু। তো ইরানে ইসলামী তন্ত্র চালু, অর্থাৎ শরিয়া বিধান চালু, অর্থাৎ আল্লাহর আইন চালু, নবীর আইন চালু। তো আল্লাহ এবং নবীর আইনে ইহুদিরা হলো চূড়ান্ত রকম শত্রু। ওই যে বলা আছে না সূরা তাওবার 29 নম্বর আয়াতে, তোমরা মানে আল্লাহ বলছে যে তোমরা অর্থাৎ মুমিনরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকেদের সাথে, আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টান, তাদের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। তবে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। এখানে যদিও ইহুদি আর খ্রিস্টান দুই দলের কথাই বলা আছে, কিন্তু তারপরে ইহুদিরা স্পেশালি অনেক বেশি শত্রু। কেন? কারণ হচ্ছে ইহুদিরা কোনোভাবেই হজরত মুহাম্মদকে নবী হিসাবে মানে নাই। এ বিষয়ে অনেক ভিডিও আমি করেছি, হয়তো আপনারা অলরেডি সেগুলো শুনছেন। তার কারণ হচ্ছে যে তৌরাত কিতাব অনুযায়ী নবী রসুল আসার কথা হলো ওই ইহুদিদের মধ্য থেকে, অর্থাৎ বনি ইসরাইল বংশ থেকে, কিন্তু হজরত মুহাম্মদ বনি ইসরায়েলি বংশ থেকে আসেনি। এবং সেই কারণেই কিন্তু বস্তুত এই ইহুদিরা হজরত মুহাম্মদকে নবী হিসাবে মানে নাই। এবং বস্তুত এই কারণে হজরত মুহাম্মদের কথিত যে কতগুলো সহিহ হাদিস, এগুলা কিন্তু আপনারা অনেকেই জানেন যে নবী এই ইহুদিদের উপরে ছিলেন সবচেয়ে বেশি খড়গহস্ত। বনু যে কুরাইজা, সেখানে প্রায় 700 ইহুদিকে কুচুকাটা করা হয়েছিল। মুসলমানরা নবীর নেতৃত্বে কুচুকাটা করছিল, তাই না? তারপরে খায়বারে গিয়ে ইহুদিদেরকে কিন্তু কুচুকাটা করা হয়েছিল। এবং নবী যখন মৃত্যুশয্যায়, অর্থাৎ উনি যখন মারা যাবেন, তখন কিন্তু উনি
আয়েশাকে বলে গেছিলেন, হে আয়েশা, তুমি আমার উম্মতদেরকে বলে দিবা এই ইহুদিদেরকে যেন অবশ্যই এই আরব দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে। এবং পরবর্তীতে নবী মারা যাওয়ার পর তার যে সাহাবী যারা নাকি খলিফা ছিল তারাও কিন্তু এই কাজটা করছে, অর্থাৎ ইহুদিদেরকে বিতাড়ন করছে। এবং স্বয়ং নবী নিজেও একবার, একটা সহিহ হাদিসে এটা বর্ণিত আছে যে উনি একবার ওই ইহুদি বস্তিতে গেলেন এবং গিয়ে ইহুদিদেরকে বললেন, তোমরা তোমাদের জায়গা জমি সম্পদ বিক্রি করে এখান থেকে ভাগো, আর যদি না ভাগো তাহলে ইসলাম গ্রহণ করো, অর্থাৎ এই অঞ্চলে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না। সুতরাং এটা এমন না যে 1948 সালে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র গঠন করছে বলে মুসলমানদের শত্রু ওই ইহুদিরা, না, এটা সেই 1450 বছর আগ থেকেই। এবং তার একটা অন্যতম নিদর্শন হলো যে এই যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকেই, অর্থাৎ 1933 সালে কিন্তু হিটলার জার্মানিতে ক্ষমতায় আসে এবং তার অন্যতম নীতি ছিল ইহুদিরা হলো জার্মানির শত্রু এবং তাদেরকে খতম করতে হবে, অর্থাৎ প্রচণ্ড রকম অ্যান্টিসেমিটিজম তার মধ্যে ছিল। এই অ্যান্টিসেমিটিজম তাকেই বলা হয় যে ইহুদিদের বিরুদ্ধে বা ইহুদিদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে এই যে আদর্শ, এটাই হলো অ্যান্টিসেমিটিজম, অর্থাৎ ইহুদিদেরকে বলা হয় সেমিটিক জাতি। তো এখন জার্মানিতে ইহুদিদেরকে কচুকাটা করা শুরু হলো কিন্তু এই 1933 সালের পর থেকে, এবং এই ইয়ের নেতৃত্বে এই মানে ক্ষমতায় যখন ছিল হিটলার। এবং খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস আমরা দেখি, অতঃপর 1939 সালে যখন এই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে, এরপরে ইহুদি নিধন যজ্ঞ আরও ব্যাপকভাবে বেড়ে গেল এবং দলে দলে তাদেরকে ধরে নিয়ে ওই যে আশউইক না কি জানি একটা নাম, অর্থাৎ গ্যাস চেম্বার যাকে বলে আর কি, তো ধরে ধরে ওই গ্যাস চেম্বারে ছুঁড়ে ফেলা হতো, ওখানে জীবন্ত তাদেরকে পুড়িয়ে মারা হতো। এরকম কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? এবং তখন ইন্টারেস্টিংলি একটা ঘটনা ঘটছিল, এটা কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। সেটা হলো যে তখন জেরুজালেমে তখনও কিন্তু ওই যে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয় নাই। ইসরায়েল রাষ্ট্র তৈরি হয় তো 1948 সালে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। তো ওই রকম সময়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জেরুজালেমের যে গ্র্যান্ড মুফতি কী জানি নাম, সে কিন্তু জার্মানিতে হিটলারের সঙ্গে দেখা করতে গেছিল এবং এই হিটলার যে ইহুদিদেরকে নির্মমভাবে গণহত্যা চালাচ্ছিল, হলোকস্ট যাকে বলা হয়, তার প্রতি ওই গ্র্যান্ড মুফতি সমর্থন জানিয়েছিল। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার আগেই ইহুদিদেরকে যে কচুকাটা করা হচ্ছিল, এটা কিন্তু সেই সময়ে মুসলমানদের মধ্যে অত্যন্ত সম্মানিত। আজকে এই যে এই খামেনির মতো ব্যক্তি যেরকম ধর্মীয় নেতা, অনেকটা ওই রকম পজিশনে ছিল যে গ্র্যান্ড মুফতি, সে কিন্তু গিয়ে এই ইহুদি নিধনকে কিন্তু সমর্থন জানিয়েছিল। খুব ইন্টারেস্টিং, তাই না? সুতরাং যদি কেউ বলে যে ইসরায়েল রাষ্ট্র অবৈধভাবে তৈরি হয়েছে, ফিলিস্তিনিদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে তারপর ওরা এই রাষ্ট্রটা তৈরি করছে, অতএব এই অবৈধ, এই জন্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইহুদিদেরকে হত্যা করতে হবে, ওদেরকে মানচিত্র থেকে করতে হবে, ধূলিসাৎ করে দিতে হবে, এগুলো ফালতু কথা। এগুলো হলো ফালতু কথা। অর্থাৎ এই ইহুদিদের প্রতি মুসলমানদের যে বিদ্বেষ এবং ঘৃণা, এটা সেই 1450 বছর আগ থেকেই শুরু হয়েছে। এখন ইরানে যেহেতু ইসলামী শাসন চালু, এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ইসলামী বিপ্লব করলো কত 1979 সালে, তাই না? তার আগে তো রেজা শাহ পাহলভি সেখানে ক্ষমতায় ছিল। তো রেজা শাহ পাহলভির আমলে যেহেতু ইসলামিক প্রজাতন্ত্র ছিল না এই ইরান, তখন কিন্তু এই ইসরায়েলের সাথে তাদের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যখন ইসলামী বিপ্লব ঘটলো, তাহলে ধর্মীয় কারণে অটোমেটিক্যালি এই ইসরায়েলের সাথে সম্পর্ক তো আর থাকার কথা না, কারণ ইহুদিরা হলো মুসলমানদের জাতশত্রু, আর ইসলামী বিপ্লব করে ইসলামী আইন চালু করা হয়েছে। তো ইসলামী আইনের ভিত্তিতে ইহুদিদের সাথে তো কোনোভাবেই সম্পর্ক রাখা যায় না। এবং ঠিক তখন থেকেই কিন্তু বস্তুত এই ইহুদি নিধন করতে হবে
এবং ইসরায়েলকে ধ্বংস করতে হবে, এইগুলো কিন্তু এই যে ইরানের রাষ্ট্রীয় পলিসিতে কিন্তু ইনক্লুডেড হলো। অর্থাৎ এটা সম্পূর্ণত ধর্মীয়, একেবারে সম্পূর্ণত ধর্মীয়। এইটাকে যদি কেউ রাজনৈতিকভাবে ভূ রাজনৈতিক প্রেক্ষিতে ব্যাখ্যা করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সে অত্যন্ত ধান্দাবাজ, আসল ঘটনাকে সে লুকাতে চাচ্ছে। এটা হলো ধর্মীয় কারণ, অন্য কোনো কারণ না। তো যাই হোক, এখন এই ইসরায়েল এবং ইসরায়েলে বসবাসরত ইহুদিরা তারা যদি এখন জানে যে এই রাষ্ট্রীয় পলিসি হলো এই ইরানের ইসরায়েলকে ধ্বংস করা, এবং সেটা তারা লুকায়ও না, তারা প্রকাশ্যে ডিক্লারেশনও দেয়, তাহলে অবশ্যই ইসরায়েল চুপ করে বসে থাকবে না, বসে বসে আঙ্গুল চুষবে না, তাই না? তাহলে তারা তো সুযোগ খুঁজবে এই ইরানকে সাইজ করার। এবং তারপরে সেই ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য উঠে পড়ে লাগে তাহলে কি? তাহলে তো ইসরায়েলের আত্মরক্ষার জন্য মানে ইরানকে সাহায্য করে এটা তাদের জন্য একেবারে ফরজ হয়ে দাঁড়াবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই ইরান আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে উৎসুক ছিল কিনা বা এই প্রসেসটা ছিল কিনা, সেগুলা কিন্তু আমরা বুঝতে পারবো কিছু তথ্যের উপরে ভিত্তি করে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা সেটা বুঝতে পারবো। IAEA বলে একটা সংস্থা আছে, এটার পরিপূর্ণ নাম হলো কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এরকমই বোধ হয় কিছু। তো এরা কিন্তু প্রতিনিয়ত এই ইরানে শুধু না, বিভিন্ন দেশে কোথায় কি পারমাণবিক অস্ত্র বা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট এই যে জাতিসংঘে দাখিল করে, এবং তারাই কিন্তু এই রিপোর্ট দাখিল করেছে যে ইরানে যে ইউরেনিয়াম আছে 400 কেজি বা তার কিছু বেশি, তাতে ইউরেনিয়ামের এনরিচমেন্ট অর্থাৎ ইউরেনিয়ামের পরিমাণ হলো 60%। অর্থাৎ 100 কেজি পদার্থের মধ্যে 60 কেজি পরিমাণ ইউরেনিয়াম আছে, এবং এই ইউরেনিয়াম হলো 235, অর্থাৎ পারমাণবিক ভর যেটাকে আমরা বলি। এবং এটাই কিন্তু পারমাণবিক অস্ত্র অর্থাৎ বোমা বা অ্যাটমিক বম্ব তৈরির কাজে লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান তো এতদিন বলে আসছে যে তারা এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যাকে ইউরেনিয়াম এনরিচমেন্ট বাংলা যেটাকে বলা হয় যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো যে ইউরেনিয়াম তো আর বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, আকরিক আকারে পাওয়া যায় অন্যান্য পদার্থের সাথে, যেমন ধুলা, বালি, মাটি, পাথর ইত্যাদির সাথে মিশেই তো পাওয়া যায়, ওটাকে বলে আকরিক খনিতে। নর্মালি যে আকরিকের মধ্যে নর্মালি যে ইউরেনিয়াম থাকে সেটা হলো 0.7%, অর্থাৎ 100 কেজি আকরিকের মধ্যে 0.7%, তার মানে 700 গ্রাম পাওয়া যায়। তার মানে 100 কিলোগ্রাম আকরিকের মধ্যে মাত্র 700 গ্রাম ইউরেনিয়াম পাওয়া যায়, 235 ইউরেনিয়াম 235। তার মানে 1 কিলোগ্রামও না, শতকরা 1%ও না, তাই না? এখন ইরান তো দাবি করে যে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করে তাদের বিভিন্ন যে ওই পারমাণবিক ফ্যাসিলিটিগুলোতে, কিন্তু আসলে তাদের বক্তব্য কি রাইট? এখন শান্তিপূর্ণ ব্যবহার বলতে কি বোঝায়? অর্থাৎ ইউরেনিয়ামকে ব্যবহার করে ওই যে আমরা বলি না যে অ্যাটমিক যে চুল্লি, পারমাণবিক যে চুল্লি, ওই পারমাণবিক চুল্লি থেকেই তো ওই ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, তাই না? এবং ওটাই তো শান্তিপূর্ণ ব্যবহার। এখন ইরানের হাতে যে পারমাণবিক ওই ইউরেনিয়াম আকরিক আছে তার এনরিচমেন্টের মাত্রা কত? 100 কিলোগ্রামের মধ্যে 60 কিলোগ্রামই কিন্তু ইউরেনিয়াম 235 আছে, কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় 100 কিলোগ্রামের মধ্যে মাত্রই 700 গ্রাম, তাই না? এখন শান্তিপূর্ণ কাজে ব্যবহার যদি করতে হয় তাহলে এনরিচমেন্টের শতকরা হার কত থাকতে হবে সেটা কিন্তু আমি খুঁজে বার করছি, এবং সেটা এখানে কি বলছে? শান্তিপূর্ণ কাজে ব্যবহার অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য এই পারমাণবিক চুল্লিতে যে আকরিক ব্যবহার করা হবে তাতে কিন্তু এই যে এখানে আমি খুঁজে বার করলাম, ফুয়েল এনরিচমেন্ট লেভেল টাইপিক্যালি 3 to 5% U-235 অর্থাৎ ইউরেনিয়াম 235। অর্থাৎ 100 কিলোগ্রাম আকরিকের মধ্যে যদি 3 থেকে 5 কিলোগ্রাম যদি এই ইউরেনিয়াম থাকে তাহলে ওইটাই কিন্তু পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়।
শান্তিপূর্ণ কাজে যদি উদ্দেশ্য যদি থাকে, যেমন আমাদের বাংলাদেশের রূপপুর যে পারমাণবিক চুল্লি তৈরি করা হয়েছিল ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য, সেখানে কিন্তু এরকম এই 100 কিলোগ্রাম আকরিকের মধ্যে 3 থেকে 5 কিলোগ্রাম পরিমাণ ইউরেনিয়াম আছে এবং সেটাই ব্যবহার করা হবে। তাহলে আমরা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্টের মাত্রা কিন্তু জানলাম। নর্মাল আকরিকে অর্থাৎ খনিতে যে পাওয়া যায় 100 কিলোগ্রামের মধ্যে মাত্রই 700 গ্রাম ইউরেনিয়াম থাকে। এনরিচমেন্ট হচ্ছে যে ওই ধুলা, বালি, পাথর ইত্যাদি যে আছে না, ওইগুলাকে বাদ দিয়ে ইউরেনিয়ামের পরিমাণ প্রতি 100 কিলোগ্রামে বলা হচ্ছে 700 গ্রাম থাকে। তো এই 700 গ্রাম থেকে বাড়িয়ে 3 কিলোগ্রাম থেকে 5 কিলোগ্রামে যদি উন্নীত করা যায়, এবং এই উন্নয়ন করার প্রক্রিয়াটাকে এনরিচমেন্ট বলে, যেটাকে বাংলায় বলা হয় যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। অর্থাৎ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে গেলে এটুকুই লাগবে, এর বাইরে আর যাওয়ার দরকার নেই। এখন আমরা আন্তর্জাতিক এই যে পারমাণবিক যে কমিশন, তারা কি রিপোর্ট দিচ্ছে যে ইরানের কাছে যে ইউরেনিয়াম আকরিক আছে, তাতে কিন্তু এনরিচমেন্টের মাত্রা হলো 60%, অর্থাৎ 100 কিলোগ্রাম আকরিকে 60 কিলোগ্রাম কিন্তু ইউরেনিয়াম আছে, সেটাই রিপোর্ট দিচ্ছে, তাই না? কোথায় 3 থেকে 5% হলেই হয়, সেখানে কিন্তু 60% ইউরেনিয়ামের এনরিচমেন্ট এই ইরানের কাছে আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এরা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহার করবে, তাহলে 60% কেন মানে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট করবে? মানে এই প্রসেসটা কেন সেটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যে অ্যাটমিক বোমা বানাতে গেলে কত এনরিচমেন্ট প্রয়োজন। তো সেটাও কিন্তু একটু খোঁজ খবর নিলে খুঁজে পাওয়া যাবে। তো এখানে আমি বাইর করছি, এখানে যে লেখা, অর্থাৎ খুঁজে বাইর করে যেটা পাইলাম, সেটা হলো উইপন্স গ্রেড ইউরেনিয়াম, সেটা কিন্তু অ্যাটলিস্ট 90% U-235, রাইট? অর্থাৎ 90% হলে সেইটা দিয়ে কিন্তু অ্যাটমিক বোমা বানানো যায়। অর্থাৎ 100 কিলোগ্রাম আকরিকের মধ্যে যদি 90% ইউরেনিয়াম-235 থাকে, সেটা দিয়েই কিন্তু পারমাণবিক বোমা বা অ্যাটমিক বম তৈরি করা যাবে। তো ইরান কি করছে, 60% পর্যন্ত নিয়ে গেছে, রাইট? তার মানে এটা থেকে স্পষ্ট বোঝা যায় না যে তারা প্রকৃতপক্ষে পারমাণবিক বোমা বানানোর জন্য এই এনরিচমেন্টের পরিমাণটা বাড়িয়েছে। এখন আবার অন্যদিকে এই আন্তর্জাতিক এই যে পারমাণবিক যে কমিশন, তারা আবার বলছে যে তারা ওই অ্যাটমিক বোমা বানানোর মতো তেমন কোনো ওই দেখে নাই, কোনো তৎপরতা ইরানের মধ্যে দেখে নাই। আমি জানি না এই আণবিক কমিশনের বা পারমাণবিক কমিশনের এই লোকজন এরা কি গাঁজা টাজা খেয়ে কি রিপোর্ট করছে কিনা, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার না? যদি শান্তিপূর্ণ কাজের জন্যই ইরান খালি এনরিচমেন্ট করে থাকে, তাহলে তো তাদের আকরিকে 3 to 5% এনরিচমেন্টই হবে, তাই না? 60% তো কোনোভাবেই হওয়ার কথা না। তো যখনই 60% হচ্ছে এবং তারাই আবার রিপোর্ট দিচ্ছে যে 60%, তাহলে যে কোনো গাধাও তো বুঝতে পারবে যে ইরান আসলে এইটাকে উন্নীত করে 90% নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ধীরে সুস্থে। উদ্দেশ্য অ্যাটমিক বোমা তারা তৈরি করবে। যে কোনো গাধাও কিন্তু এটা বুঝতে পারবে, বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। তো স্বাভাবিকভাবে এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে ইসরায়েল তো বুঝেই যাবে এবং আমেরিকাও বুঝবে, বা যে কেউই বুঝবে যে আসলে ইরানের আসল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী, তাই না? অর্থাৎ সেই 90% পর্যন্ত এনরিচমেন্ট হওয়ার আগেই এটাকে থামানো ছাড়া ইসরায়েলের কাছে বা আমেরিকার কাছে বিকল্প কোনো রাস্তা কি আর ছিল? অনেকে বলবে যে অনেক দেশের হাতেই তো পারমাণবিক অস্ত্র আছে, তাহলে ইরানের কেন থাকবে না, এটা স্বাধীন সার্বভৌম দেশ। আমি জানি এই ধরনের কথাবার্তা বলে। আমার বক্তব্য হচ্ছে, যে দেশ সরাসরি অন্য দেশকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হুমকি ধামকি দেয় এবং রাষ্ট্রীয় পলিসি সেটা, তাদের মতো ফ্যানাটিক উন্মাদ একটা জাতির কাছে এই ধরনের পারমাণবিক বোমা থাকা, এটা কি কোনো মানে বুদ্ধিমান লোক মেনে নিতে পারে? কোনো সুস্থ মানসিকতার লোক মেনে নিতে পারে? পৃথিবীর কোনো দেশের ফরেন পলিসিতে কি আছে যে অমুক দেশকে আমি ধ্বংস করে দেবো, এটাই আমার পলিসি?
পৃথিবীতে যে ভারত আর পাকিস্তান দুইটাই তো ভীষণভাবে শত্রুতাপূর্ণ দেশ, তাই না? এবং সত্য কথা বলতে গেলে এই দুইটা দেশের মধ্যে যে শত্রুতা, পৃথিবীর অন্য কোনো জায়গায় এত শত্রুতা কিন্তু অন্তত দেখা যায় না। কিন্তু তারপরে ভারতের বা পাকিস্তানের তো এই ধরনের কোনো পলিসি নাই যে আমরা একে অন্যকে একেবারে দুনিয়া থেকে ধ্বংস করে দেবো। যদি থাকেও সেটা মনে মনে, অন্তত প্রকাশ্যে বলে না, আর তাদের পলিসিতেও এই কথা লেখা নাই। কিন্তু ইরান সেই কাজটা করছে, তাদের পলিসিও এটা, এবং তারা সরাসরি সেটা হুমকি ধামকিও দেয়। এবং তারপরে যদি এরা এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করে 60% নিয়ে যায়, তাহলে এটা তো স্পষ্টতই বোঝা যায় যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যই এই এনরিচমেন্ট করে যাচ্ছিল। এবং এই অস্ত্র তারা হাতে পাইতো বা পায়, তাহলে অবশ্যই ইসরায়েলকে এই দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য তারা ওখানে প্রয়োগ করবে, তাই না? তো সেক্ষেত্রে ইসরায়েলের কী অপশন থাকতে পারে? এবং সুস্থ একজন মানুষ সে কীভাবে বলতে পারে যে ইরানের মতো একটা ফ্যানাটিক জাতি, এরা অতীতে ফ্যানাটিক ছিল না, অতীতে এদের অত্যন্ত উন্নত সভ্যতা ছিল, কিন্তু 1979 সালের পর থেকে তো এরা একটা ফ্যানাটিক জাতিতে পরিণত হয়েছে, তাই না? মানে ধর্মোন্মাদ জাতিতে পরিণত হয়েছে, যাদের কোনো কমন সেন্স নেই এখন, এবং ধর্মীয়ভাবেই তারা চালিত হয়। এবং নারীদের উপরে যে প্রচণ্ড অত্যাচার নির্যাতন যেগুলো করে সেগুলো তো সবাই জানে। এখন জেনেও না জানার যদি কিছু লোকজন ভান করে, তাহলে তো কিছু করার নেই। আর এই দেশে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, কেউ মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারে না। এবং যদি কেউ এই ইরানের খামেনি অথবা ইরানের সরকারের ন্যূনতম সমালোচনা করে, তাহলে তাকে ধরে নিয়ে গুম করে দেওয়া হয় অথবা জেলে বসতে হয়। আর নারীদেরকে রাস্তায় চুল বের করে যদি কেউ চলে, তাহলে নীতি পুলিশ আছে, ধরে নিয়ে তাকে পিটায় মেরে ফেলে। কত ভয়ঙ্কর ফ্যানাটিক একটা দেশ। এবং এই দেশের পক্ষে যারা সাফাই গাইতে আসে, বুঝতে হবে তারাও ওই একই রকমের ফ্যানাটিক, এছাড়া আর কি বলা যেতে পারে? অনেকে বলবে যে ভাই আপনি কি ইসরায়েলের সমর্থন করেন নাকি? আমি ইসরায়েলের সমর্থন করি না, বা আমি কোনো দেশেরই সমর্থন করি না। আমি ফ্যাক্ট বলতেছি, ঘটনা। ফ্যাক্ট বললে সেটা নিশ্চয়ই কারো না কারো পক্ষে যায়, তাই না? এখন ইরান এবং ইসরায়েল দুই পক্ষেই তো যাবে না আমার কথা, আমি যদি ফ্যাক্ট বলি। এখন আমার কথাগুলো যেহেতু আমি ফ্যাক্ট বলছি, আসলে ইসরায়েলের পক্ষে চলে যাচ্ছে, কিন্তু কি আর করা, আমি তো বায়াসনেস নিয়ে তো কথা বলতে পারি না। পৃথিবীতে কোনো সুস্থ মানুষ বলবে যে ইরান একটা সুস্থ স্বাভাবিক দেশ? এই দেশটা ধর্মোন্মাদ জাতিতে পরিণত হয়েছে অনেক আগেই, যদিও সাম্প্রতিককালে আমরা জানতে পারি যে সেখানে কিছু লোকজন নাকি এই খামেনির রেজিমের এগেনস্টে কথা বলে, তারা দেশটাকে আধুনিক করতেছে ইত্যাদি ইত্যাদি। আমি জানি না আসলেই কতদূর সত্য। তাই যদি করতো, এখন যেহেতু ইসরায়েল আক্রমণ শুরু করছে, তাদের তো কোনো আমরা ভয়েস দেখি না। এখনই তো তারা রাস্তায় যদি বেরোয় এই খামেনির এগেনস্টে যদি আন্দোলন করতো, মাসা আমিনিকে মারার পর যে জিনিসটা করছিল, এখন যদি তারা করতো, খুব দ্রুত কিন্তু রেজিমের পতন ঘটতো, এবং তাহলেই এই ইরান জাতিটা মুক্তি পাইতো। কিন্তু আমরা তো দেখি না। অর্থাৎ বিগত 45 বছর ধরে এখানের মানুষকে এমনভাবে উন্মাদ করা হয়েছে, ধর্মোন্মাদ। এখন এদের মধ্যে আসলে ধর্মনিরপেক্ষ লোকজন এখন আর নাই। থাকলেও ওই বাইরে বিদেশে যারা থাকে, আমেরিকা কানাডাতে যারা থাকে না, তারা হয়তো আধুনিক মানসিকতা সম্পন্ন, কিন্তু ইরানের মধ্যে যারা আছে তারা ওরকম না। যেমন অনেক ক্ষেত্রে যে বাংলাদেশেও তো ধর্মোন্মাদ জাতিগোষ্ঠী বলা যায় এখন, তাই না? এখন বাইরে বসবাসকারী কিছু বাংলাদেশি হয়তো ধর্মনিরপেক্ষ উদার কথাবার্তা বলে, কিন্তু তাদের কথা দিয়ে তো আর বাংলাদেশকে বিচার করা যাবে নাকি? যাবে? তো যাই হোক, আমি বস্তুত এই তথ্য প্রমাণ দিয়ে এটাই বলার চেষ্টা করছিলাম যে ইরান বস্তুত সারা দুনিয়াকে বোকা বানানোর চেষ্টা করছিল, কিন্তু আসলে তো তারা যতই নিজেদেরকে চালাক মনে করুক, একটা ধর্মোন্মাদ জাতি কখনো আসলে অত চালাক এবং বুদ্ধিমান হয় না। অতীতে পার্সিয়ানরা যে সভ্যতা তৈরি করছিল, গোটা মানব সভ্যতা তাদের অবদান অনেক ছিল, তাই না? তো সেটা তো পাস্ট। সেই উন্নত জাতিতে এখন আর নাই পার্সিয়ানরা, এখন হয়ে গেছে পুরো ধর্মোন্মাদ। তো যাই হোক, ফলাফল এখন এই যে যুদ্ধ, তাই না?
তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।